আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরানের উপর হামলা হবে এটা নিশ্চিত। যুদ্ধবিরতির ঘোষণার প্রথম দিন থেকেই আমি আপনাদের বলেছিলাম যে আমেরিকা যেভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে তাতে বোঝা যাচ্ছে এই যুদ্ধবিরতি আসলে ছিল কেবল একটি কৌশল বা নাটক। আমেরিকা শুধু আবার প্রস্তুতি নেওয়ার জন্য সময় চাইছিল। তারা ভেবেছিল যুদ্ধবিরতির পর ইরানকে হুমকি দিয়ে চাপে ফেলবে এবং এ সময়ের মধ্যে ইরান নতি স্বীকার করবে, কিন্তু তা ঘটেনি। এখন বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে যে আগামী সপ্তাহেই ইরানের উপর হামলা হতে পারে। ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে বড় ধরনের হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে। আগের তুলনায় আরও বড় আকারে হামলা চালানো হতে পারে এবং তাতে স্থল অভিযানও থাকতে পারে। অর্থাৎ শুধু আকাশপথে নয়, ইরানের ভেতরে প্রবেশ করে মাটিতেও সামরিক অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। অন্যদিকে ইরান বহুদিন ধরে সতর্ক করে আসছে যে আবার হামলা হলে তারা আরও কঠোর জবাব দেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পার্লামেন্ট সদস্যসহ বিভিন্ন শীর্ষ নেতা এক সুরে বলছেন যে যদি আবার আক্রমণ হয় তবে শত্রুপক্ষকে তার ফল ভোগ করতে হবে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসও বলেছে যে শত্রুপক্ষ যদি আবার ভুল করে তবে এবার আগের চেয়ে আরও কঠিন জবাব দেওয়া হবে। এদিকে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মন্তব্য করেছেন যে আরব দেশগুলোকে ঠিক করতে হবে তারা কোন পক্ষের সঙ্গে থাকবে, ইসরায়েলের নাকি ইরানের। এই প্রশ্নের মাধ্যমে আরব দেশগুলোর প্রকৃত অবস্থান স্পষ্ট হয়ে যাবে। আরব দেশগুলো বর্তমানে কঠিন অবস্থায় রয়েছে। তারা প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে যেতে পারছে না, কারণ ইরান শক্ত প্রতিক্রিয়া জানাতে পারে। আবার ইরানের পক্ষে দাঁড়ালে আমেরিকা ও ইসরায়েল তাদের অস্ত্র, অর্থ ও অন্যান্য সমর্থন বন্ধ করে দিতে পারে। যুদ্ধ চলাকালীন বিভিন্ন ঘটনার যে রিপোর্ট সামনে এসেছে তা দেখে বিশ্ব বিস্মিত হয়েছে। সে সমস্ত রিপোর্ট থেকে এটা ফাঁস হয়েছে যে মোহাম্মদ বিন সালমান শেষ পর্যন্ত কিছুটা সংযম দেখিয়েছেন। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এমন একজন মানুষ যার কোনো লজ্জাই নেই। আর লজ্জাই বা পাবেন কেন, যখন ইউএই এর পুরো সিস্টেমকে, ইউএই সরকারের পুরো কাঠামোকে তৈরি করে দেওয়ার পেছনে রয়েছে ইসরায়েল। হ্যাঁ, এই আরবদের দেশ চালানোর যে পুরো সিস্টেমেটিক বা পদ্ধতিগত কাঠামো তা তৈরি করে দেওয়ার কাজ ইসরায়েলই করেছে। আর ইউএই তো পুরোপুরিভাবে ইসরায়েলের উপর নির্ভরশীল। এবং এ কথাটা পরিষ্কার যে এই অঞ্চল যদি দ্বিতীয় কোনো ইসরায়েল থাকে তবে সেটা হলো ইউএই। এখন আরও একটি বড় তথ্য ফাঁস হয়েছে যা শুনলে মাথা ঘুরে যাবে। যুদ্ধ চলাকালীন ইউএই এর প্রেসিডেন্টের ভেতরের চুলকানিটা, মানে মতলবটা দেখুন। যুদ্ধ চলাকালীন ইউএই এর প্রেসিডেন্ট বিভিন্ন আরব দেশের সঙ্গে আলাদা আলাদাভাবে ফোনে যোগাযোগ করেছিলেন। তিনি আরব দেশগুলোকে প্রস্তাব দিয়েছিলেন যে সবাই একসঙ্গে মিলে ইরানের উপর হামলা চালাক, কিন্তু অন্য আরব দেশগুলো এতে রাজি হয়নি। কেউ বলছে এটা আমাদের যুদ্ধ নয়, আবার কেউ বলছে উস্কানিতে পড়ে ইরানের বিরুদ্ধে গেলে সরাসরি বড় সংঘাতে জড়িয়ে পড়তে হবে। সমস্ত আরব দেশ ইউএই এর প্রেসিডেন্টকে বুদ্ধিদীপ্ত জবাব দিয়েছিল, কিন্তু ইউএই প্রেসিডেন্ট এতটাই ইসরায়েলপন্থী অবস্থান নিয়েছিলেন যে অন্যরা রাজি না হলেও তিনি একাই ইরানের উপর হামলা করে বসল। হ্যাঁ, যুদ্ধ চলাকালে ইউএইও ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নিয়েছিল, কিন্তু পরে চিৎকার করে কি বলেছিল, আমাদের উপর ইরান হামলা করেছে। আরে তুমি তো পাল্টা আঘাত করেছিলে, তো ইরান কি চুপচাপ বসে থাকবে? এ কারণেই ইরান সবচেয়ে বেশি পাল্টা আঘাত ইউএই এর দিকেই করেছে। ইউএই নিজেকে একদম দুধে ধোয়া তুলসী পাতা প্রমাণ করার চেষ্টা করেছিল। অন্যদিকে স্ট্রেট অফ হরমুজ এড়িয়ে যাওয়ার জন্য ইউএই এর কাছে আগে থেকেই একটি পাইপলাইন রয়েছে। এখন তারা আরও একটি নতুন পাইপলাইন তৈরির কাজ করছে যাতে হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমানো যায়। এদিকে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে, কারণ আমেরিকা ইরানের প্রস্তাব মানছে না, আবার ইরানও আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করছে। আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যে ইরান তাদের কাছে যে 14 দফা প্রস্তাব দিয়েছিল তা তারা প্রত্যাখ্যান করেছে। এই প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাদের আমেরিকার উপর ভরসা নেই, তারা প্রতিটি বিষয়ে পরিষ্কারভাবে এগোতে চায়। তিনি আরও বলেন আমেরিকার উচিত ভেবে দেখা যে তাদের এ যুদ্ধে কে জড়িয়েছে এবং নিজেদের বুদ্ধি ব্যবহার করা উচিত। আমেরিকা সরকারের পক্ষ থেকে আমাদের বার্তা দেওয়া হয়েছে যে তারা আলোচনা চালিয়ে যেতে চায় এবং ভবিষ্যতেও কথা বলতে আগ্রহী, কিন্তু আমাদের আমেরিকার উপর ভরসা নেই। এভাবেই স্পষ্ট ভাষায় বলেছেন আব্বাস আরাকচি। তিনি আরও বলেন যদি কেউ আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায় তাহলে আমরাও প্রস্তুত। আগের যুদ্ধে তারা আমাদের পরীক্ষা করেছে, চাইলে আবারও করতে পারে, ফল আগের মতোই হবে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্সের বৈঠকে অংশ নিয়ে আব্বাস আরাকচি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করেন। তিনি বলেন স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ ইরান ও ওমানের অধীনেই থাকবে। হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত, তবে যেসব দেশ বা জাহাজ শত্রুপক্ষকে সমর্থন করেছে তাদের জন্য এটি বন্ধ থাকবে। ব্রিক্স বৈঠকে যোগ দেওয়ার পেছনে ইরানের একটি বড় উদ্দেশ্য হল ব্রিক্স যেন ইরানের সমর্থনে একটি যৌথ বিবৃতি দেয়। অর্থাৎ ইরানের উপর যে হামলা হয়েছে তা ভুল ছিল, এই যুদ্ধ ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমেরিকা ও ইসরায়েল যুদ্ধ অপরাধ করেছে, এমন ধরনের একটি বিবৃতি চেয়েছিল ইরান। কিন্তু যৌথ বিবৃতি প্রকাশের জন্য ব্রিক্সের সব সদস্য দেশের সম্মতি প্রয়োজন। যেহেতু ইউনাইটেড আরব আমিরাতও ব্রিক্সের সদস্য, তাই তাদের আপত্তির কারণে এমন কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা সম্ভব হয়নি। ইউএই সেখানে ইরানের বিরোধিতামূলক অবস্থান নিয়েছিল।
এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, যে দেশ ব্রিক্সে আমাদের সমর্থনের বিবৃতি আটকে দিয়েছে সেই দেশই আমেরিকা ও ইসরায়েলকে সমর্থন করেছে। সেই দেশই আমাদের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধে ভূমিকা রেখেছে এবং নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে। তিনি আরও বলেন, ফলাফল সবাই দেখেছে, আবার এমন কিছু হলে আবারও ফলাফল দেখানো হবে। তাদের মনে রাখা উচিত, আমেরিকা ও ইসরায়েল তাদের প্রতিবেশী নয়, আমরা সবসময় তাদের প্রতিবেশী হয়ে থাকব। আমেরিকার ভেতরে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে ইরানের হ্যাকাররা। ইরানের হ্যাকাররা সেখানে ডিজেল ও পেট্রোলের যে মনিটরিং ব্যবস্থা আছে, অর্থাৎ ডিসপ্লেতে যে দাম দেখানো হয় সেটাকে হ্যাক করে নিয়েছে। আর হ্যাক করার পর তারা নিজেদের মতো করে সেখানে দাম প্রদর্শন করাচ্ছে। এমন কিছু ছবিও প্রমাণ উপস্থাপন করা হয়েছে। এই হ্যাকাররা কোনো সাধারণ কাজ করেনি, বরং এক অর্থে সামরিক বাহিনীর সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইরানকে তারা নিজেদের দেশের পক্ষে বড় ধরনের সহায়তা দিয়েছে। যখন আমেরিকা ও ইসরায়েলের অবস্থান পরিবর্তিত হয়েছে, তখনই ইরানের ভেতরে প্রতিদিনই প্রতিবাদ চলেছে। এমনকি আমরা খবর জানাতে জানাতে ক্লান্ত হয়ে গেছি, আপনারা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছেন, আপনাদের সবার আগ্রহ কমে গেছে যে ভাই এখন তো আর মিসাইল চলছে না। কিন্তু ইরানের মানুষের রাগ শান্ত হওয়ার কোনো নামই নেই, তাদের ক্ষোভ বা সমর্থন কমেনি, বরং প্রতিদিনই তারা রাস্তায় নেমে সরকারের সমর্থনে বিক্ষোভ করছে। এখনও অনেক মানুষ দাবি করছে যে আমেরিকার সঙ্গে কোনো ধরনের আলোচনা না করা হোক। ইরানের সাধারণ জনগণ বলছে তারা নিজেদের জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমেরিকার সঙ্গে কোনো চুক্তি বা সমঝোতায় যেতে রাজি নয়। ওদিকে সৌদি আরব, হ্যাঁ একদম বাস্তব কথাই বলছে, সৌদি আরব ইরানকে ভয় পেয়ে গেছে। আমি ইরানের কোনো প্রশংসা করছি না, বরং তথ্য তুলে ধরছি, প্রমাণের সাথে তুলে ধরছে। মোদিজির মতো নিজের ব্যক্তিগত মতামত বলছে না। এই রিপোর্টটি আপনারা দেখে নিন। রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে সৌদি আরব শুধু একাই ভয় পায়নি, বরং সমগ্র আরব বিশ্বই এক ধরনের উদ্বেগের মধ্যে রয়েছে। আর সৌদি আরব তার সমস্ত আরব সঙ্গীদের কাছ থেকে চাইছে যেন ইরানের সাথে একটি নন অ্যাগ্রেশন এগ্রিমেন্ট মানে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে নেয়। অর্থাৎ এমন একটি চুক্তি বা শর্তহীন সমঝোতা স্বাক্ষর করা হোক যাতে কখনো কোনো অবস্থাতেই ইরান আরবদের উপর হামলা না করে এবং আরবরাও কখনো ইরানের উপর হামলা না করে। দেখুন, আমি আরবদের এই বিকল্প বা অফারের বিরুদ্ধে নই। এই ধরনের চুক্তি হলে ভালোই হবে। এটাই হওয়া উচিত যে কোনো মুসলিম দেশ যেন একে অপরের উপর হামলা না করে, এবং এমন কিছু একটা হওয়া উচিত যাতে ইরানের সাথে সমস্ত আরব দেশের সম্পর্ক ঠিক হয়ে যায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এটা সৌদির ভয়, আর এই চুক্তি ইরান করবেই বা কিভাবে সেটাই ভাববার বিষয়। ইরান কি এতে স্বাক্ষর করবে? কারণ ইরানের দাবি হলো, ভাই আপনারা আপনাদের এখান থেকে মার্কিন সেনা সরান। আর মনে করুন যদি এই চুক্তি হয়েও যায়, ইরান স্বাক্ষর করে দেয় এবং আরবরাও স্বাক্ষর করে নেয়, আর তারপরও যদি আরবদের মাটি ব্যবহার করে আমেরিকা ইরানের উপর হামলা করে, তখন কি ইরান সেই চুক্তি ভেঙে পাল্টা আঘাত করবে না? তাই এই চুক্তি করা এত সহজ নয়। এর মধ্যে ইরানও এটাও নিশ্চিত করেছে যে কুয়েতের একটি দ্বীপ ব্যবহার করেও তাদের উপর হামলা চালানো হয়েছিল। অর্থাৎ কিছু আরব দেশ তাদের পূর্ণ শক্তি দিয়ে ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান আজাদি স্টেডিয়ামে পৌঁছেছেন। এই দেখুন, তিনি সেই জায়গায় পৌঁছেছিলেন যে স্টেডিয়ামটিকে, যে খেলার মাঠটিকে আমেরিকা এবং ইসরায়েল বোমাবর্ষণ করে ধ্বংস করে দিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।